আপনারা কেন এটা বলছেন না যে সারদা তদন্ত কত সালে শুরু হয়েছিল? সারদা তদন্তের চার্জশিট কোথায়? সারদা তদন্তের চার্জশিটে তৃণমূল কংগ্রেসের কোন নেতার নাম আছে? এখানে যারা রাজনৈতিক বিশ্লেষক, আমার বিরোধী রাজনৈতিক দলের যিনি নেতা, আপনি অনুষ্ঠানের সঞ্চালক, আপনারা আমাকে বলুন, এই যে জাল গোটানো, এই জাল গোটানোতে সারদা তদন্তে তৃণমূল কংগ্রেসের একজন নেতা বা মন্ত্রী গ্রেপ্তার তো অনেকে হয়েছিলেন, নারদা মামলায় ববি হাকিম গ্রেপ্তার হয়েছেন, শোভন চ্যাটার্জিরা গ্রেপ্তার হয়েছেন, মদন মিত্র গ্রেপ্তার হয়েছেন, সারদা মামলায় মদন মিত্র গ্রেপ্তার হয়েছিলেন। এই যে এত গ্রেপ্তারি হয়েছে, চার্জশিটে নাম দিতে না পারার কারণ কি জানেন? তার কারণ কিছু পাওয়া যায়নি, কিছু পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র করা ছাড়া বিজেপির আর কিছু করার নেই। সুতরাং এটা ফার্স, এটা হাস্যকর। শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য, পাবলিক পারসেপশন তৈরির জন্য তৃণমূল কংগ্রেসকে হ্যারাস করো, তৃণমূল কংগ্রেসকে হিউমিলিয়েট করো। এটা ছাড়া যে এই যে ঝন্টু যেটা বলছিলেন না, তার সঙ্গে আমি একটু যোগ করে দিই তন্ময় বাবু, যে হ্যাঁ, আজকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন এটা বলবেন, এটা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম, মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রম আপনারা খুব ভালো করে জানেন। আজকে বিজেপি এই যে সংগঠন, সেই সংগঠনের অভাবে মানুষকে তো এরা তৃণমূল খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে যে আসলে কোনো কনভিকশন নেই, কোনো বিচার নেই, কোনো কিছু নেই, তাহলে তো পুরোটা ফার্স হচ্ছে। এটা বুঝিয়ে দিতে পারবে সেই সংগঠনের জোরেই। দেখুন, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিজেপি রেডি। আর যেটা হচ্ছে ঝন্টু বাবু বললেন যে সেটা সবসময় জানবেন, বিজেপি একটি বড় দল এবং পরিবার কেন্দ্রিক দল নয়। সেখানে সবকিছু বলা সবার অধিকার আছে এবং তারা বলতে পারে। কি এলো গেল তাতে, ভোটে কি এলো গেল, তার জন্য শুনুন, তার জন্য অনেক সময় আপনাদের কাছে কোনো একটা দ্বিমত সামনে আসতে পারে। তার মানে এই নয় যে বিজেপি হচ্ছে সাংগঠনিকভাবে দুর্বল। এবার আপনি যেটা বলছেন, মমতা ব্যানার্জি যেটা বলছেন, সবসময় গণতন্ত্রের নিয়ম জানবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল তাদের কথা বলবে। এবং একটা বিখ্যাত উক্তি আছে যে মানুষকে বোকা বানানো অনেক সহজ, কিন্তু মানুষকে বোঝানো কঠিন যে তাকে বোকা বানানো হয়েছে। তো আমাদের কাছে কঠিন কাজটা হচ্ছে মানুষকে বোঝানো যে তাদেরকে বোকা বানানো হচ্ছে দিনের পর দিন, বছর পর বছর। এবং সেটা যখন আমরা সমর্থন হব, তখন দেখবেন ওই বিজেপি ক্ষমতায় আসবে। এখন আপনি পশ্চিমবঙ্গে ট্রেনে, বাসে, রাস্তার চায়ের দোকানে গিয়ে বসুন, কিচ্ছু বলতে হবে না, শুধু মানুষের কথাবার্তা শুনুন। আপনি বুঝতে পারবেন যে তারা হচ্ছে কি বলছে। তারা প্রতিটা ক্ষেত্রে বলে যে এরা তো সব চুরি করছে, এসব চুরি করছে। এইটাই হচ্ছে মানুষই বুঝতে পেরেছে এখন। আজকে এই যে মধ্যপ্রদেশে এদেশের সব থেকে বড় দুর্নীতি হয়েছিল, ব্যাপক দুর্নীতি, তারপরেও তো আপনারা বিরাট ম্যান্ডেট নিয়ে ফিরে এলেন আবার। মধ্যপ্রদেশে জানবেন যে ব্যাপক দুর্নীতির সামনে এসছে, বিজেপি হচ্ছে এমএলএ কে সাথে সাথে সাসপেন্ড করা হয়েছে। পরে হচ্ছে বিজেপির হচ্ছে এডুকেশন মিনিস্টার সেখানে হচ্ছে কোর্টে কনভিক্টেড হয়েছেন। তো হচ্ছে এইটা বলবেন না যে ব্যাপমে কিছু হয়নি। আর এইটার ক্ষেত্রে সবসময় দেখবেন যে এটা হচ্ছে নজরদারিতে চলছে। তৃণমূল যেন তেন উপকরণের চেষ্টা করছে পেছনের জন্য। আজকে কোর্ট থেকে অর্ডার হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। বলুন তো দেখি সেই কাকুর গলার স্বর এখনো কেন পাওয়া গেল না? আচ্ছা, আজকে বলুন তো, প্রতিটা দুর্নীতির ক্ষেত্রে এই যে মলয় ঘটক, একে 12 বার ডেকেছেন তদন্তে যাওয়ার জন্য, তিনি একবার মাত্র গিয়েছেন, 11 বার যাননি। মানে সিবিআই ইডির এতটাই দুর্বলতা যে মলয় ঘটক 12 বার, 13 বার, 14 বার, 50 বার ডাকার পরেও গেলেন না, সিবিআই ইডি কিছু করতে পারে না। কালীঘাটের এসএসকেএম হাসপাতাল ধরে বেঁধে রেখেছে শিকল দিয়ে, কিন্তু সিবিআই ইডি কিছু করতে পারবে না। শুনুন, এটা হচ্ছে আইনি পদ্ধতিতে চলছে, মনে রাখতে হবে। আজকে মলয় ঘটক কিন্তু দিল্লির কোর্টে চলে গেছিলেন এবং দিল্লির কোর্ট থেকে সমস্ত আর্গুমেন্টে রিলিফ না পাওয়ার পরে এখন ফেরত এসছে। আপনি জানবেন কালীঘাটের কাকুর ক্ষেত্রে হচ্ছে কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু তারপরেও এসএসকেএম যেন তেন প্রকারকে আটকাচ্ছে, এমনকি একটি বাচ্চা ঢুকে দিচ্ছে। মানে ভাবমূর্তিটা আরেকটু ভালো করা যেত যে ঠিক আছে, দুর্নীতিতে তুমি অভিযুক্ত, তুমি যতদিন না নির্দোষ প্রমাণিত হবে ততদিন পর্যন্ত আমার দলে তোমাকে ফেরানো হবে না এবং মন্ত্রিত্ব দেওয়া হবে না, সভাপতিত্বও থাকবে না।
এটা হলে কি একটু একটু ইমেজটা ভালো হতো না? না, এটা ইমেজ কাদের কাছে ভালো হতো? সিবিআই ইডি এসে কালকে তৃণমূলের 100টা নেতাকে চোর বলবে, তৃণমূল 100টা নেতাকে তার পদ থেকে সরিয়ে দেবে? তৃণমূলের 10টা মন্ত্রীকে চোর বলবে, মন্ত্রীদের পদ থেকে সরিয়ে দেবে? কোন সিবিআই ইডি বলছে? আরে কোর্টে গিয়ে শোনো, একটু বলো, কোর্টে গিয়ে এটা বলো, গিয়ে কোর্টে শোনো, আমি তোমাকে শোনো, আমি তোমাকে আইনের প্রফেশনটা বলে দিচ্ছি। আচ্ছা তন্ময় বাবু একটু আসছি আপনার কাছে। অত্যন্ত পরিষ্কার ভাবে একটা কথা বলছি যে এই যে কালীঘাটের কাকু বা মলয় ঘটক ইত্যাদির প্রসঙ্গটা এলো, এখান থেকে কিন্তু কালীঘাটের কাকু বা মলয় ঘটক চোর এটা প্রমাণ হয় না। এটা থেকে প্রমাণ হয় যে সিবিআই আর ইডি কতটা দুর্বল। যিনি চোর হবে, একটা চোরকে ডাকাতকে গ্রেপ্তার করতে এত সময় লাগে নাকি? আপনাদের ক্ষমতা থাকলে আপনারা গ্রেপ্তার করুন। আপনারা তো 5 বছর 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন। আপনাদের সিবিআই ইডি আইন ব্যবস্থা দেশের সবকিছু এত ঠুনকো যে সেটা দিয়ে আপনাদের কথা যথেষ্ট। আচ্ছা, এটা আমি একটু বলবো, উনি এটা নিশ্চয়ই বলবেন। আমি অত্যন্ত আসছি। আমি শুধু জাস্ট একটা কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে এই যে সিবিআই ইডি নির্ভর বাংলার বিজেপি, আর অন্যদিকে বিজেপি এই যে এত মত বিরোধ, এত মতের দ্বৈরথ, এই দ্বৈরথের টানাটানি এবং সিবিআই ইডি দিয়ে বাংলার মানুষকে কিন্তু এটা ভুলিয়ে দেওয়া যাচ্ছে না। এই যে চায়ের দোকানের কথা হচ্ছিল না, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, চায়ের দোকান নয়, মাঠের খেতে লোকে বলছে 100 দিনের কাজের টাকা দিতে হবে, আবাস যোজনার টাকা দিতে হবে। বাংলা এই যে বলছিলেন না ভুল বোঝানোর কথা, 2019 সালের পর থেকে এই ভুল বোঝানোটা শুরু হয়েছিল যে সব টাকা তৃণমূলের পঞ্চায়েত মেরে দিচ্ছে, হিসেবটা দিন চলে যাচ্ছে। কিন্তু আজকে এটা পরিষ্কার হয়ে গেছে যে এই পঞ্চায়েতের টাকা বা বাংলার প্রাপ্য টাকা সেটা দিল্লির সরকার আটকে রেখেছে। সুদীপ রাহা বলছে বলে প্রমাণ হয়ে যায়নি, প্রেস কনফারেন্স করে তৃণমূলের পকেটে গিয়েছে, ঠিক আছে, যে একদম আমরা বলছি টাকা দেবেন না, টাকা দিতে দেবো না, টাকা আটকে দেবো। যারা টাকা আটকে দিচ্ছে মানুষ তাদের ভোট দেবে কেন? মানে একদিকে বিজেপির উপরে দুর্নীতির অভিযোগ, তারপরে বঞ্চনার অভিযোগ, এই দুয়ের চাপ সামলাতে পারবেন তন্ময় বাবু? অয়নদা, আপনাকে একটা কথা বলে দিই যে আইনের যেটা হয়, আজকে ইডি আপনার এগেনস্টে একটা হচ্ছে এফআইআর করতে পারে, আপনাকে অ্যারেস্ট করতে পারে, হয়তো করলো, বা আমার এগেনস্টে একটা এফআইআর করলো, অ্যারেস্ট করলো। এবার সেটা হয়তো একটা কমপ্লিটলি ফলস এফআইআর। আমার এই অধিকার আছে বা আপনার সেই অধিকার আছে কোর্টে গিয়ে বলা যে এটা দেখুন ফলস এফআইআর, এফআইআরটাই কোয়াশ করে দিন। কোর্টকে যদি ইডি দেখাতে না পারে প্রাইমা ফেসি যে কোনো এভিডেন্স আছে, কোর্ট সেটা কোয়াশ করে দিতে পারে, সেই তদন্ত চলতে দেবে না, কোর্ট করতে পারে। তো এইগুলো সমস্ত আইনে আছে, সেইগুলো সবসময় জানবেন। সেগুলোতে কিছু হয়নি, তার জন্য আজকে পার্থ চ্যাটার্জি 1.5 বছরের বেশি জেলে আছে। ইডি 127 কোটি টাকার সিজার লিস্ট দিয়েছে। তো এইগুলো ভুল বোঝানো হচ্ছে। আজকে জানেন আপনারা জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে চার্জশিট জমা করেছে। আচ্ছা, তারপরে শুনুন, তারপর একটা হচ্ছে এই যে বঞ্চনার কথা বলছে, এরা হচ্ছে এত চুরি করেছে যে এদের গোজা মিল দিয়ে হিসেব দেওয়ার ক্ষমতা নেই। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভাই গোজা মিল হিসেব দেওয়া হবে সরকারকে, তো এত চুরি করেছে যে এদের গোজা মিল দেওয়ার অবস্থা নেই। না হয় এত গোজামিল, এত দুর্নীতি, সমস্ত অভিযোগ উঠছে, কিন্তু আমি বলছি যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, সত্যি তাই। এই যে তন্ময় বাবুদের আন্দোলন করার মতো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী আসনে থাকতেন কি করতেন, আর বিজেপি কি করছে যে যার জোরে বিজেপি বলছে ক্ষমতাতে আসবো 2026-এ। কি আমাকে বললেন নয়নবাবু? একদম আমি আপনাকে বলি যে ঠিক 2021-এর নির্বাচনের আগে আপনি দেখবেন কেন্দ্রীয় নেতৃত্বের ঘন ঘন আনাগোনায় একটা জিনিস উঠে এসেছিল, তন্ময়বাবু অ্যাডমিট করবেন, যে বুথ স্তরে মন্ডল কমিটি, এই কমিটি সেই কমিটি করে নিয়ে কনসোলিডেটেড একটা ফর্ম তৈরি করা, যেটা বিজেপির একটা মতন দলের থেকে কাম্য। এটা মমতার মতন রিজার্ভিস্ট পার্টির থেকে এটা কাম্য নয়। কিন্তু আমরা কি দেখলাম দেখুন, ভোটের আগে আমরা দেখলাম বিজেপির মতো একটি মতাদর্শের দলে কিন্তু সরাসরি হামলা হলো। কি হামলা হলো? ঠিক ময়নবাবু, আমরা যখন কম্পিউটার প্রথম আসে তখন অ্যাসেম্বল কম্পিউটার ব্যবহার করতাম, বিভিন্ন দামি দামি কোম্পানির অ্যাসেম্বল নিয়ে একটা কম্পিউটার তৈরি করতাম। কার্যক্ষেত্রে দেখা যেত সেটা সবচেয়ে নিকৃষ্টতম হতো যদি অ্যাসেম্বলটা সঠিক না হয়। অর্থাৎ বিজেপির মতো একটা মতাদর্শের পার্টিতে যখন আপনি তখন বিভিন্ন জায়গার থেকে, একটু আগে আপনি বলছিলেন যে আমার দলটা যদি মতাদর্শের দল হয় আবার ওয়াশিং মেশিনও হয়ে যায়,
আপনি বিভিন্ন জায়গা থেকে যদি ইম্পিউরিটিস গুলো ঢোকান, তাহলে তো আপনার মতাদর্শের আঙ্গিনায় হামলা হবেই। এই হামলাটাই আমরা দেখেছেন একুশের নির্বাচনটায় কার্যত মানুষ বিজেপিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে একটাই লজিকে, সংগঠনের আধিপত্যের চাইতে বিজেপি অনেক বেশি কনসেন্ট্রেট করেছিল অন্য দল থেকে আসা দল বদলুদের দলে নিয়ে টিকিট দেওয়ার দিকে। এটা তরুণবাবুরা ভালো করে শেয়ার করবেন। ফলত যেটা হয়েছে, বিজেপির মতো মতাদর্শের পার্টি ভেঙে খানখান হয়ে গেছে, যার পরিণাম আজও কিন্তু আপনি দেখবেন বিজেপির মধ্যে একাধিক ধারা, মানে ঘা সারাতে পারেনি এখনো। না একদম না, এটা ভুল হচ্ছে, এটা আমাকে বলতে দিন একটু। নিশ্চয়ই বলবো, তন্ময়বাবু নিশ্চয়ই বলবেন। এটাই তো বলতে আমি জানতে চাইবো যে আজকে 2021 সালে যখন বিরাট ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক 3 বছর পর 2024-এর আগে আপনাদের আর সুযোগ নেই ওই দল বদলুদের নিয়ে লড়াই করার। তাই বোধহয় এখনো পর্যন্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা কোন অংশ কারা দেখবে সব ঠিক করে ফেললেন, কিন্তু আপনারা এখনো ঠিক করতে পারলেন না কয়েক মাস আগে পর্যন্ত যে কোন জেলায় কে দায়িত্ব পাবেন। দেখুন, আমি একটা কথাই বলবো ঝন্টুদার সাথে, যে হ্যাঁ, কিছু 2021-এ আমাদের রাজ্যের নেতারাও বলেছে কিছু আমাদের ভুলচুক হয়েছিল এবং আমাদের যতটা এক্সপেকটেশন ছিল সেই মতন সিট আসেনি। তার মানে এই নয়, মনে করে রাখবেন যে 2021-এ আমরা 2,30,00,000 ভোট পেয়েছি, সেটা হচ্ছে 38%। এবং ভারতবর্ষে যদি বিভিন্ন রাজ্যের আপনি নির্বাচন দেখেন, 38% ভোট পেয়ে একটা পার্টি ক্ষমতায় চলে আসে। তো এখানে হয়নি কেন? কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সক্ষম হয়েছিলেন যে সংখ্যালঘু ভোটটা এক জায়গায় করতে, তাদেরকে ভয় দেখিয়ে। সবসময় মনে রাখবেন, 38% আমরা ভোট পেয়েছিলাম, তৃণমূল পেয়েছিল 9% বেশি আমাদের থেকে, 2,30,00,000 ভোট। তো সেটা হচ্ছে সংগঠন না থাকলে আসতে পারে না। ওকে, ঠিক আছে, আমাদের শেষ করতে হবে, বুঝতে পেরেছি একদম। 2 কোটি, এটা ঘটনা সুদীপ হিসেবে 2,38,00,000 ভোট পেয়েছিল বিজেপি, কয়েক লক্ষ ভোট বেশি, 29,00,000 ভোট পেয়েছিল। হ্যাঁ, এবার কয়েক লক্ষ ভোট বেশি পেয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। আজকে 2021-এর পরে যেভাবে বিভিন্ন মন্ত্রী, বিধায়ক, নেতা তাদেরকে জেলে যেতে দেখেছেন সাধারণ মানুষ, এইটা কনভার্ট হওয়ার আশঙ্কা নেই তো আবার? না, আমি প্রথমেই বলছি যে এই জেলের খেলা দিয়ে রাজনীতি করে বাংলায় তো ক্ষমতায় আসা যায়নি, বরং বিজেপির চরিত্রটা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। ঠিক যা এরা শুভেন্দু অধিকারীর সাথে করছে, একই জিনিস অজিত পাওয়ারের সাথে করেছে। তো ঠিক একই জিনিস এরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অসমের বর্তমান মুখ্যমন্ত্রী, এদের সঙ্গে করেছে। তো যারা আসল ব্যাপারটা হচ্ছে ওয়াশিং মেশিন। তো এই ওয়াশিং বিজেপিকে বলছো না, কোর্টকে বলছো? কোর্ট করছে এগুলো, সুদীপ, সেগুলো কোর্ট করছে, বিজেপি করছে না। তুই বিজেপিকে বলছো না কোর্টকে বলছো? এটা কোর্ট করছে। জায়গা থেকে অত্যন্ত পরিষ্কার ভাবে বলতে চাই, আমি বিজেপিকে বলছি, কোর্টকে বলছি না। কোর্ট নির্দেশে হচ্ছে, কোর্টের নির্দেশে হচ্ছে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কোর্টের নির্দেশে হননি। যাই হোক, সেটাও কোর্টে আছে, কেসটা বলতে পারেন কেউ গিয়ে। বিরোধী দলনেতা কিনা কোর্টে আছে, কোর্টের নির্দেশে, সেটাও কোর্টের নির্দেশে হচ্ছে। আপনি কোর্টে গিয়ে বলতে পারেন। হারা জেতা বড় নেতা হিসেবে, বিজেপির মুখ হিসেবে প্রতিষ্ঠিত করছেন, তাকে কিন্তু সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরীরা চোর বলে ভিডিওটা দেখায়নি। আপনাদের মুরলীধর স্ট্রিটের পার্টি অফিসে কিছু করেননি কেন? ভিডিও ফুটেজে আমরা কিছু করেননি কেন? তাকে মন্ত্রিত্ব দিয়েছেন কেন? তাকে মন্ত্রী করেছেন কেন? কিছু করেননি কেন? আপনাদের বলতে লজ্জা হওয়া উচিত। আপনার দলের সম্পদ, আপনাদের বলতে লজ্জা হওয়া উচিত। আপনাদের মন্ত্রী করেছেন, এখন চোর বলছেন, তখন মন্ত্রী করেছেন। লজ্জা হওয়া উচিত। আপনার ভোটারদের উপরই আপনাকে আস্থা রাখতে হবে, লজ্জা হওয়া উচিত। 2016 থেকে মন্ত্রী করেছেন, এখন চোর হয়ে গেলেন। আপনি বলছেন যে সুদীপ রাহারা কেন ব্যবস্থা নেয়নি, আবার আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী কোনো কিছু হয়নি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শুভেন্দু অধিকারী আপনাদের বিরোধী দলনেতা। আমাদের শেষ করতে হবে, আমি ঝন্টুকে দিয়ে শেষ করব। ঝন্টু বড়াই, কারণ সেটা হচ্ছে যে আজকে বিজেপির মধ্যেও আজকে যদি রাজ্যের মন্ত্রীদেরকে বা বিধায়কদেরকে বা নেতাদেরকে জেলে যেতে দেখেন মানুষ, পাল্টা 21-এর পর একেবারে কেন্দ্রীয় মন্ত্রী, তার বিরুদ্ধে ক্ষোভ। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী আজকেই মতুয়া নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ
বলা যায় তেড়ে গিয়েছেন, অগ্নি শর্মা হয়ে গেছেন শান্তনু ঠাকুর, সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ, এবং বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দল, সল্টলেকের অফিসে মারামারি, এটাও তো দেখেছেন সাধারণ মানুষ। আমি অয়নবাবু ওই একটা কথাই বলছি, দেখুন যে 18তে যখন বা 19-এ যখন ভোটটা হলো, নর্থ বেঙ্গলে সবচেয়ে বেশি এমপি জিতলেন বিজেপি। কেন জিতলেন? বেশ কিছু ইস্যু ছিল। আপনি কার্যত আমরা দেখেছি যে যেখানে বিজেপির একটা পার্টি অফিস নেই, সংগঠন তো দূরস্থ, সেখানেও মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল একটা আশা নিয়ে। কার্যত এই যে এমপিরা, তারা তাদের কাজ কতটা করেছে সেটা নিয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয়, আপনি খেয়াল করবেন, ভোট পলিটিক্সে দুর্নীতি ভারতবর্ষে কিন্তু একটা ইস্যু নয় পলিটিক্যালি। ইস্যুটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, জনসংযোগ। আপনি খেয়াল করুন, সত্যি কথা, সেদিন যদি নন্দীগ্রামে মমতা ব্যানার্জি শুভেন্দুর বিরুদ্ধে না লড়তেন, তাহলে বিজেপিতে শুভেন্দুর অবস্থান কোথায় হতো সেটা যেমন একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শুভেন্দু কিন্তু এই মুহূর্তে বিজেপিতে একটা পাওয়ার সেন্টারে পরিণত হয়েছে, এবং মূল দল আর পরিষদীয় দলের মধ্যে কিন্তু একটা চওড়া ভাঙন বিজেপিতে স্পষ্ট হয়ে গেছে। ফলে মানুষের কাছে পৌঁছতে হবে। শুধু দুর্নীতি দুর্নীতি বললে মানুষ কিন্তু কার্যত না, সংগঠন দিয়ে পৌঁছতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি বোঝাতে হবে তৃণমূল কেন খারাপ।